দেশে যাবৎকালের সর্বোচ্চ ঝাঁকুনি, শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে নিহত ৩, নারায়ণগঞ্জ নরসিংদীতে ২ জনের মৃত্যু, বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, আতঙ্কে হুড়োহুড়িতে আহত বহু। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। হিলাইলে তিনটা বাড়ি খাওয়ানোর মধ্যে উপেতে ইটার চাপন সব নিচে পড়ে গেছে। আমরা এখন বাঁচা থাকতে ভয় পাচ্ছি। হয়তো বিল্ডিংটা ভেঙে যাবে। মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। আজকে যদি কোম্পানির গেটটা খোলা হতো তাহলে একটা লোক পদদলিত হতো না। এবারের ভূমিকম্প বড় বিপদের আগাম সতর্কবার্তা মত বিশেষজ্ঞদের। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কা। শ্রীমঙ্গল, সিলেট এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হতে পারে। আরো বড় মাত্রা ভূমিকম্প হলে এত বড় ডেভাস্টেশন হতে পারে, এটা কল্পনাতীত বিষয়। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণ, শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল দেশ। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন ৩ জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি 18 জন। 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। শুক্রবার সকাল 10:38। হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে, রক্তাক্ত হন 3 জন পথচারী। স্থানীয়রা তাদের মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিলাইলে তিনটা বাড়ি খাওয়ানোর মধ্যে উপেতে ইটার চাপন সব নিচে পড়ে গেছে। আবার বাসার মধ্যে ঘরগুলো অল সব বেঙ্গলিয়া গেছে। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্ট্রোক করতো। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আপনারা দেখেন এখানে পথচারীর উপর পড়ার কারণে আন্দাজ পড়ে আমরা যেখানে যারা উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্য মতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত তীব্র ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব করছি। আমার বাসায় তো কান্না রোল পড়ে গেছে। অনেকে লাভ দিছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেলে, আমরা সবাই তাদের সহযোগিতা করে স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নরসিংদীর মাঝামাঝি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প। নরসিংদীর মাধবদী ওই জায়গাটায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। গত যে কয়েক দশকের মধ্যে আসলে এই ভূমিকম্পটার মাত্রা আজকে এটা আসলে বেশি ছিল এবং যার কারণে দেখা গিয়েছে যে আমরা আসলে সবাই আতঙ্কগ্রস্ত হয়েছি। ভৌগোলিকভাবে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা প্লেটের মধ্যবর্তী স্থানে থাকায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন আয়েশা সিদ্দিকা সামিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন মেহানি, বাড্ডায় আছেন সামদানি প্রত্যয় এবং ঢাকা মেডিকেলে আছেন আত্মজুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে।
হানি, কি অবস্থা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আজকে সকালে যে ভূমিকম্প অনুভূত হয় তারপরেই কিন্তু আসলে অনেকের মধ্যেই কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এর ফলে কিন্তু আজকে ঢাকায়, আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি ঢাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং এখানে কিন্তু আজকে সকালে আতঙ্কিত হওয়ার কারণে কিন্তু এখানকার যে বিশ্ববিদ্যালয়ের যে হাজী মোহাম্মদ মহসিন হল রয়েছে এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যে হল রয়েছে, সেখান থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থী কিন্তু আতঙ্কিত হয়ে আসলে উঁচু তলা থেকে লাফ দেন এবং তারপরে কিন্তু তারা আহত হন। এবং আমরা যতটুকু জেনেছি এখানকার যে পরিস্থিতি থেকে আমরা যতটুকু জেনেছি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যে শিক্ষার্থী রয়েছিলেন তার আসলে তার পা ভেঙে গিয়েছে এবং তারপরেই কিন্তু তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং মহসিন হলে যে দুই শিক্ষার্থী আহত হয়েছেন তারা কিন্তু, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারা, এবং তার নাম যতটুকু আমরা জানতে পেরেছি যে তানজিন আহমেদ, এবং অন্যজন একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের বিভাগের শিক্ষার্থী, এবং দুজনই কিন্তু উপর থেকে লাফ দিয়ে আসলে নিচে পড়েন এবং আঘাত পান। এবং এদিকে কিন্তু আমরা আরও জেনেছি যে স্যার AF রহমান হলের এবং আরও একটি কক্ষে কিন্তু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং ভূমিকম্পের সময় কিন্তু বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে আসলে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু দৌড়ে নিচে নেমে আসে এবং এখানে আমরা যতটুকু দেখেছি যে এখানকার যে বহুতল ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ভূমিকম্পের সময় কিন্তু সেই বহুতল ভবনগুলো থেকে কিন্তু আসলে আতঙ্কিত হয়ে সবাই নিচে নেমে এসেছিল। এবং এখন এই মুহূর্তে রয়েছেন পুরান ঢাকায় আমাদের আরেকজন সহকর্মী সামিয়া, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। আজ সকালে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল 5.7 মাত্রার, সেটির প্রভাব কিন্তু সারা দেশেই পড়েছে। তেমনি পুরান ঢাকার আরমানিটোলার বংশীটলি যে এলাকাটি আছে সেখানে কিন্তু আমরা জেনেছি যে 3 জন নিহত হয়েছেন সেই ঘটনায়। অর্থাৎ পুরান ঢাকার ওই এলাকাটিতে আসলে ভবনের কার্নিশ ভেঙে পড়ে, আসলে সানসেট ভেঙে পড়ে আসলে 3 জন নিহত হন, পথচারী নিহত হন, এবং এই 3 জনই কিন্তু পুরুষ। এখন পর্যন্ত আমরা এই 3 জনের যেটি জানতে পেরেছি, প্রাপ্তবয়স্ক একজন ছিলেন যার নাম সবুজ, এবং দ্বিতীয় বর্ষের সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি, তিনি কিন্তু নিহত হয়েছেন। আর একজন শিশু অজ্ঞাত, তার পরিচয় এখনও জানা যায়নি এবং যতটুকু আমরা জানতে পেরেছি স্বজনদের কাছে এখনও তার মৃতের যে খবরটি সেটি পৌঁছায়নি, এবং যার ফলে তার নামটি এখনও আমরা জানতে পারিনি। এবং আরও একটু জানিয়ে রাখি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কিন্তু এখনও প্রায় 20 জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন, এবং তারা কিন্তু প্রত্যেকেই ভূমিকম্প যেটি হয়েছে সেই ভূমিকম্পর ফলে বিভিন্ন মাধ্যমে তারা আহত হয়েছেন এবং হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। আমরা হাসপাতালে দেখছি যে স্বাভাবিক কার্যক্রম যাতে পরিচালনা করে সেই জন্য কিন্তু আনসারের একটি দল কিন্তু এখানে আছেন এবং তারা সেটি দেখছেন, তদারকি করছেন। একই সাথে আমরা ঘটনাস্থলে সকাল থেকেই ছিলাম এবং সেই স্থানে আমরা দেখেছি যে সাধারণ স্থানীয়রা আছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আমরা লক্ষ্য করেছি। তারা আতঙ্কিত হয়ে কিন্তু বলছিলেন যে ঘটনা ঘটার, অর্থাৎ ভূমিকম্পের 2 ঘন্টা পরেও কিন্তু তারা আসলে বাহিরে চলাফেরা করছিলেন, বাসায় যেতে তারা ভয় পাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে পুরান ঢাকার গিঞ্জি এলাকা হওয়ার ফলে যেই বাড়িগুলো আছে একে অন্যের সাথে কিন্তু বেশ লেগে থাকে, এর ফলে যদি বাহিরেও অবস্থান করেন তারপরও তারা কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে আসলে নিজেদেরকে অনুভব করেন। এই মুহূর্তে মর্গে কিন্তু আছে যেই 3 জন মারা গেছেন তাদের মরদেহ, মর্গ থেকেই আসলে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং মর্গে কিন্তু কোনো স্বজনদেরকে আমরা সেভাবে দেখতে পাইনি। অনেকের পরিবার এখনও আসলে তাদের যে সন্তান হারিয়েছেন, যে মাটি, তার খবর কিন্তু এখন তাদের কাছে আগে এত জোরে কম্পন কিন্তু তারা অনুভব করেনি। তো আমরা এই মিটফোর্ড
ছুটির আমেজে যখন রাজধানী জাগছিল ধীর স্থির গতিতে, ঠিক তখনই ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। আবহাওয়া বিভাগ আমাদেরকে জানিয়েছেন ভূমিকম্প সবশেষ তথ্য অনুযায়ী 5.7 মাত্রা পর্যন্ত রেকর্ড করা হয়েছে। আজ এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মধ্য বাড্ডার লিংক রোডের লিলিকুঞ্জ নামে একটি ভবনের সামনে। এই ভবনটি ভূমিকম্পে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে একপাশে হেলে পড়েছে। ভবনটির আশেপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছে, আমরা অনেক গণমাধ্যমকে দেখতে পাচ্ছি। তবে এই ভবনের কেয়ারটেকার আমাদের সঙ্গে কথা বলছিলেন, তিনি জানালেন যে এই ভবনটি এর আগে থেকেই এমন অবস্থায় রয়েছে। তবে উদ্বিগ্ন এলাকাবাসী আমাদের সঙ্গে কথা বলছিলেন, তারা জানালেন যে এই ভবনটির যে অবস্থা সেই অবস্থাতে তারা শঙ্কিত রয়েছেন এবং কখন ভবনটি ধসে যায় সেটি নিয়ে তারা উদ্বেগ জানাচ্ছিলেন। তবে সকালে ভূমিকম্পের পরপর ভবনটির বাসিন্দারা ভবনটি থেকে বের হয়ে আসলেও এখনও কিন্তু তারা ভবনের ভেতরে অবস্থান করছেন। আমরা এর আগে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, আবহাওয়া বিভাগ আমাদেরকে জানাচ্ছিলেন যে 5.7 মাত্রার এই ভূমিকম্পটি ঢাকা থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে নরসিংদীর মাধবদী ঘোড়াশাল এলাকায় উৎপত্তি হলেও এই ভূমিকম্পটির কোনো আফটার শক পাওয়া যায়নি। তবে আবহাওয়া বিভাগ এই উদ্বেগটি আমাদেরকে একই সঙ্গে জানাচ্ছিলেন যে সাধারণত ভূমিকম্পের আফটার শক বা ভূমিকম্পের কোনো পূর্বাভাস এবং সতর্কবার্তা দেয়া সম্ভব না হওয়ার জন্য এই ভূমিকম্পের আফটার শকটি কতদিন পর হতে পারে সেটি নিয়ে আবহাওয়া বিভাগ আমাদেরকে উদ্বেগ জানিয়েছিলেন। এবং একই সঙ্গে তারা বলছিলেন যে সবশেষ রাশিয়াতে এবং সুমাত্রায় যে ভূমিকম্পগুলো হয়েছিল সেই ভূমিকম্পের আফটার শক প্রায় 1 মাস পর দেখা গিয়েছিল, যে কারণে আবহাওয়া বিভাগ এই বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে এই ভূমিকম্পের আফটার শকটি কবে নাগাদ হতে পারে। একই সঙ্গে আবহাওয়া বিভাগ একটি বিষয় আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে ভূমিকম্প, ঢাকা শহরে ভূমিকম্প যখন হয় তখন ভূমিকম্পের যে মাত্রা সেই মাত্রাটি আসলে ততটা গুরুত্ব বহন করে না। এর কারণ ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব এবং অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা শহরে খুব সামান্য মাত্রার ভূমিকম্প অনেক বড় ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। যেমন আজকের এই ভূমিকম্পটিকে আবহাওয়া অধিদপ্তর মাঝারি মানের ভূমিকম্প হিসেবে অভিহিত করলেও এই ভূমিকম্পে কিন্তু ইতোমধ্যেই অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেক জায়গায় হতাহত হয়েছে, ভবন ধসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা মধ্য বাড্ডার এখানে দেখছিলাম, এখানে জনগণ যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে সকালে যখন ভূমিকম্পটি অনুভূত হয় সেই ভূমিকম্পের সময় তারা প্রথমে বুঝতে পারছিলেন না, কারণ এর আগেও যতবারই ভূমিকম্প হয়েছে তার যে কম্পন সেই কম্পনের অনুভবটি কিন্তু এতটা তীব্র ছিল না। এবং তারপরে তারা রাজপথে নেমে আসেন, সড়কে অবস্থান করছিলেন, দীর্ঘক্ষণ যাবৎ সড়কে অবস্থান করছিলেন। এবং আজ শুক্রবার ছুটির দিন হওয়াতে কিন্তু যারা সাধারণ বাসিন্দা ঢাকা নগরীর তারা অনেকেই আজকে তাদের অফিস ছুটি থাকায় তারা বাসায় অবস্থান করছিলেন। এবং একই সঙ্গে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এ ধরনের ভূমিকম্পগুলোর আগ মুহূর্তে কোনো সতর্কবার্তা না থাকার কারণে যে ভূমিকম্পের যে অবস্থান সে অবস্থানটি জানা যায় না এবং ভূমিকম্পের কোনো পূর্বাভাস না থাকায় এই বিষয়টি নিয়ে কোনো সেফটি মেজারের যে বিষয়টি অর্থাৎ আগে থেকেই সতর্ক হওয়ার সেই বিষয়টিও কিন্তু পাওয়া যায় না। তবে এই বাড্ডার যে ভবন ধসে বা ভবন হেলে পড়ার যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, এখানে লিলিকুঞ্জ নামের এই ভবনটি কিন্তু আমরা যদি দেখে থাকি যে এই ভবনটি একাধিক তলা বিশিষ্ট ভবন হলেও এই ভবনটিতে এখন পর্যন্ত ভেতরে কোনো ফাটল বা ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা এখনো জানতে পারিনি। তবে একই সঙ্গে এই ভবনের বাসিন্দারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা ভবনটি থেকে সকালে বের হয়ে আসলেও এখন তারা ভবনের ভেতরে অবস্থান করছেন এবং তারা কোনো শঙ্কা আমাদেরকে জানাচ্ছেন না। কিন্তু এখানে যারা আশেপাশের বাসিন্দা রয়েছেন, অন্য পাশের ভবনের বাসিন্দা রয়েছেন, তারা উদ্বেগ জানাচ্ছিলেন যে তারা বলছিলেন যে তারা এই ভবনটি ধসে যাওয়াতে বা ভবনটি কিছুটা হেলে যাওয়াতে তারা শঙ্কা প্রকাশ করছেন। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া বিভাগে ছিলাম, সেখানে আমরা কথা বলে জেনেছিলাম যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে সবশেষ জানিয়েছিলেন যে এ ধরনের যে ভূমিকম্প, এই ভূমিকম্পর মূল কারণ হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ ভৌগোলিকভাবে বাংলাদেশ ইউরেশিয়ান প্লেট এবং টেকটনিক যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটের মধ্যে মায়ানমার এবং বার্মা যে প্লেট এবং একই সঙ্গে ইউরেশিয়ান প্লেটের মধ্যবর্তী অবস্থানে থাকার কারণে কিন্তু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল হয়ে উঠেছে। এবং এর আগেও নরসিংদীর সেই মাধবদী এবং ঘোড়াশাল সেই
জায়গাটি বাংলাদেশের যে মাধবদী ফল্ট বলে যে টেকটনিক প্লেটের অবস্থান, সেই অবস্থানটির কারণে কিন্তু এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হয়ে উঠেছে। একই সঙ্গে আমরা যদি দেখি এর আগে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে এবং ভারতেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কারণে এই ভূমিকম্প প্রবণ বাংলাদেশের এই অঞ্চলটিতে আমরা যদি দেখে থাকি সেখানে ভূমিকম্পের পূর্বাভাস বা সতর্কবার্তা না থাকার কারণে জনগণ সাধারণ মানুষদেরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ভূমিকম্প জায়গার যে ভূমিকম্পের যে জায়গাটি, সেই জায়গাটি নির্ধারণ করা সম্ভব হয় না, যার কারণে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই ব্যাপারে সবাইকে আগে থেকে যে সতর্ক অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো নিয়ে রাখতে বলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সকাল থেকে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা, যে আপনারা সকালে যখন এখানে ছিলেন আপনারা কি দেখেছেন সকাল থেকে ভূমিকম্পের পর, বা কখন থেকে আপনারা দেখলেন যে ভবনটি হেলে পড়েছে? আসলে যখন ভূমিকম্পটি হয় তখন আমি বাড়িধারা 13 নম্বরে ছিলাম, ওখানে আমাদের বেকিং ক্লাস ছিল। তো আমরা হঠাৎ করে বসে দেখতেছি যে বিল্ডিং চেয়ারগুলো কেঁপে উঠতেছে। তো তখন আমরা সবাই জরুরি এক্সিট দিয়ে নিচে নেমে যাই এবং নিচে অবস্থান করি। এরপরে এখন এই মুহূর্তে আমি এই বিল্ডিংটিতে অবস্থান করছি। জি, আমরা দেখছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো, যারা এই ভবনটির এখানে ছিলেন এবং সকাল থেকে দেখছিলেন এই ভবনের অবস্থা। একটু জানাবেন যে সকাল থেকে আপনাদেরকে এখানে অবস্থান করতে দেখা যাচ্ছে, আপনারা সকাল থেকে কি দেখছেন? জি, বাড্ডার ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই আগের যে বিল্ডিংগুলো আছে সবগুলো বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হয়েছে। বাড্ডা যেসব বিল্ডিংগুলো আছে আগের বিল্ডিংগুলো, আর এই বিল্ডিংগুলো স্পেশালি আপনার নিচে আপনারা দেখতে পারবেন যে নিচে ভালো একটা ডিস্টেন্স আছে, স্পেস আছে, কিন্তু উপরে যে এই বিল্ডিংটার সাথে হেলে গেছে। এটা আমাদের বাড্ডা যারা আমরা আছি, এটা একটা আতঙ্ক আমরা বিরাজ করতেছি মনের মধ্যে। এই তো দর্শক, আমরা কথা বলছিলাম এখানে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে। একই সঙ্গে একটি বিষয় খুবই লক্ষণীয়, যে সেটি হচ্ছে যে এই ভবনটির পাশেই কিন্তু একটি পেট্রোল পাম্প রয়েছে এবং সেটির একটি উদ্বেগ রয়েছে এখানে সাধারণ জনগণের মধ্যে, যে এই ভবনটির পাশে একটি পেট্রোল পাম্প থাকার কারণে ভবনটি ধসে যদি কোনো কারণে সেই পেট্রোল পাম্পটি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে এখানে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারা উদ্বেগ জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। যেই মাত্রায় ভূমিকম্প হয়েছে হয়তো কাছাকাছি কারণেই এই মাত্রাটা অনেক বেশি হয়েছে, কিন্তু টিভিতে যেটা দেখলাম এটা 5.2, কিন্তু ইনজিউরটা সে তুলনায় একটু বেশি হয়েছে। ঢাকার যেগুলো ছাত্ররা এখানে ভর্তি হয়েছেন তাদের কেউ অনেকটা প্যানিকে হয়ে একজন দোতলা থেকে লাফ দিয়েছে, আরেকজন দোতলায় নামতে গেছিল, সেখানেই ঝুলেছিল, ওখান থেকে পরে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। এরকম নানান বিষয়গুলো আসছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি, ভালোভাবে তারা তার নিজ দেশ বাসায় ফিরে যাক, এটাই আমরা প্রার্থনা করতে পারি। আপনার রাজধানীর হাসপাতালগুলোকে আলাদা কোনো ধরনের নির্দেশনা দিয়েছেন কিনা, বা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে? আমরা সবগুলো বলেছি যাতে চিকিৎসার কোনো ত্রুটি না হয়, এবং সেটা আপনারা তো দেখছেন এখানে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ তাদের তো চিকিৎসা চলছে, এবং সবগুলো হাসপাতালে এগুলো বলা আছে, সব মানে সরকারি হাসপাতাল। ঠিক আছে, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা এখনো বাড্ডার এই লিংক রোডের অবস্থানে করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভবনটি, সেই ভবনটির সামনে উৎসুক জনতা এখনো অবস্থান করছে, এবং এই উৎসুক জনতা তারা এই ভবনটির যে অবস্থান, সেই অবস্থানে সামনে আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই ভবনটির সামনে উৎসুক জনতার ভিড়, সেটি কিন্তু এই যে রাস্তায় যে একটি যান চলাচল সেখানে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করছে। যেটি বলছিলাম দর্শক, সেটি হচ্ছে যে আমাদের এই ভবনটির পাশেই একটি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছিলাম। সেই ভবনটির পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্পে কর্মরতরা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ভবনটি ধসে যদি কোনোভাবে পেট্রোল পাম্পের কোনো ক্ষয়ক্ষতি ঘটে, সেক্ষেত্রে
এই ভবনটির পাশ থেকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঢাকা শহরে সাধারণত অবকাঠামোগত দুর্বলতা এবং ভবন নির্মাণজনিত যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো মেনে না চলার কারণে ছোটোখাটো ভূমিকম্পেও অনেক বড় ঝুঁকি রয়েছে বলে আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছিলেন। বাড্ডা থেকে ভূমিকম্পের এবং ভবন ধসের অবস্থান নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর জানতে যুক্ত ছিলাম রাজধানীর বাড্ডা, বংশাল এবং নরসিংদী থেকে। রাজধানীর বাইরেও শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় এক শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন মা। নরসিংদীতে দেয়াল ধসে মারা গেছেন একজন। বিভিন্ন জেলায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক শ্রমিক। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভবনেও দেখা দিয়েছে ফাটল। পাঁচ 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সারা দেশ। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশপাশের বিভিন্ন জেলা। প্রথমবার এমন তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার কুলসুম বেগম তার 1 বছর বয়সী মেয়ে ফাতেমাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির ইটের দেয়াল ধসে চাপা পড়েন মা মেয়ে। এ সময় আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ সহ আহত মা কুলসুম বেগম ও আরেক নারীকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নেন। ভূমিকম্পে নরসিংদীতে বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ সময় দেয়াল ধসে এক বৃদ্ধা নিহত হন। জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভবনেও দেখা দেয় ফাটল। রানিং অবস্থায় ছিলাম, গাড়ি আমার ঝাঁকি মারছিল। তারা দিছে পরে আমি বুঝতে পারছি যে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে যাও। আমার স্ত্রীকে বাচ্চা কাচ্চা নিয়ে আমি দৌড় ফেরে বাইরে চলে গেছি। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। এই পর্যন্ত 57 জন ভূমিকম্পের কারণে চিকিৎসা নিয়েছে। গাজীপুরেও আতঙ্কে বেশ কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বের হয়ে আসার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এমন দুর্ঘটনা। বিছেতে পড়ে গেছিল, হে পাড়া খাইয়া আহত হয়েছে। কাজের সময়টা ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প পরে ফায়ার অ্যালার্ম বাজছে, ওটা নিয়েই আমরা নিচে নামছি। নামার পরে গেট খোলে নাই। প্রথমে যখন বিল্ডিংটা কাঁপে উঠলো সবাই তো আতঙ্কিত হয়ে গেছে। সিকিউরিটি গেট খুলে নাই, না খোলার কারণে আপনার মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পনের কারণে শেরেবাংলা ফজলুল হক হলে ফাটল ধরেছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা ভূমিকম্পের পরপরই তাদের নিরাপত্তা ঝুঁকির জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফেনী, খুলনা, ঝালকাঠি, চাঁদপুর, যশোর সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে নরসিংদীতে আছেন আশিকুর রহমান পিয়াল, গাজীপুরে আছেন মেহেদি হাসান, নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। সরাসরি প্রথমেই যাচ্ছি পিয়ালের কাছে। পিয়াল, নরসিংদীতে আজ সকাল 10:38 যেই বড় ধরনের একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পর উৎপত্তিস্থল কিন্তু নরসিংদী সদর উপজেলার যে মাধবদী যে জায়গাটি আছে সেই জায়গা থেকে কিন্তু উৎপত্তিস্থল। 5.7 কিন্তু মাত্রায় কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের অনুভূতির ফলে কিন্তু জেলার বেশ কিছু জায়গায় কিন্তু ভবনে ফাটল সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি কিন্তু এই জেলায় কিন্তু বেশ আহতও হয়েছে। এবং যখন এই ভূমিকম্পটি হয় যারা ভবনে ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে বাইরে বের হয়েছিল এবং এই হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে কিন্তু নরসিংদী 5টি উপজেলায় বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে এবং সেই চিকিৎসার খবর নিতে কিন্তু নরসিংদীর পুলিশ সুপার কিন্তু সদর হাসপাতালে এসেছে। আমরা তার কাছে আসলে জানতে চাইবো পুলিশ সুপার মেহনাজুল আলমের কাছে যে এই যে আহত এবং নিহত কি সংখ্যা আপনারা ভূমিকম্পে পেয়েছেন এবং এই ধরনের ভূমিকম্প জন্য আপনারা আগে থেকে কোনো প্রস্তুতি বা প্রস্তুত ছিলেন বলে মনে করেন কিনা?
আমরা ভূমিকম্পের খবরটা পাওয়ার সাথে সাথে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে আমাদের যে সকল ইউনিট, জেলা পুলিশের সকল ইউনিটকে আমরা সাথে সাথেই মেসেজটা দিয়েছি এবং খবর নেওয়ার জন্য বলেছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা, এবং সেই হিসেবে আমাদের সকল ইউনিট, সকল থানা, প্রত্যেকটা বিটে খবর নিয়ে আমরা এখন পর্যন্ত যেটা সংবাদ পেয়েছি এই হাসপাতাল সূত্রে এবং আমাদের সূত্রে, তাহলে এখন পর্যন্ত 67 জন প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। বেশিরভাগই হলো ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সিভিয়ার ইনজুরি হয়েছে 3 জন এবং পলাশের একজন, টোটাল হলো 4 জন। এখানে গাবতলী মাদ্রাসার পাশে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের থেকে ইট পড়ে পাশের কার্নিশে পড়ে যায় এবং 3 জন ওখানে আহত হয়। একটা 8 বছরের শিশু, 10 বছরের একটি শিশু, 17 বছরের একটা মেয়ে বাচ্চা এবং তার অভিভাবক। এর মধ্যে 2 জন খুবই আশঙ্কাজনক, ঢাকায় রেফার করা হয়েছে এবং এখন পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জেনেছি যে ছোট বাচ্চাটা হয়তো মারা গেছে। আর পলাশে এখন একটা সংবাদ পেয়েছি, আমরা এখনো নিশ্চিত হইতে পারিনি, পলাশে একটা সংবাদ পেয়েছি যে একজন মারা গেছে। আর বেশিরভাগই যারা আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি করে তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বেশিরভাগই বাসায় চলে গেছে। এখনো অল্প কিছু সংখ্যক আছে। আমাদের টিমগুলো সবাই মাঠে আছে, আমরা সকল দপ্তরের সাথে সমন্বয় করে জেলা পুলিশ মাঠে আছি এবং আমরা যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সবসময় মানুষের সেবায় পাশে আছে। ধন্যবাদ। এই যে নরসিংদী পুলিশ সুপার আসলে যে বিষয়টি জানাচ্ছিলেন যে ভয়াবহ ভূমিকম্পে কিন্তু এই প্রায় 2 জনের মতো আসলে মারা গিয়েছে এবং প্রায় আমরা যেটা খবর পেয়েছি স্থানীয়ভাবে যে পুরো জেলায় আসলে শতাধিকের মতো আহত হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সঞ্চালন সেটি কিন্তু বন্ধ রয়েছে ভূমিকম্পের কারণে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। তো এই ছিল নরসিংদী থেকে ভূমিকম্পে সর্বশেষ খবর। আমরা ভূমিকম্পর খবর জানতে চলে যাচ্ছি গাজীপুরে মেহেদী হাসানের কাছে। গাজীপুরে যে দুর্ঘটনা ঘটেছে তার পরপরই আমরা দেখতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এবং বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এবং বিশেষ করে যদি বলি যে গাজীপুরের শ্রীপুরে রয়েছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং এখানে প্রায় 60 থেকে 70 জন আসলে শ্রমিক চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসার পরপরই তারা যদি বলছেন যে এখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখান থেকে অসংখ্য মানুষ অর্থাৎ শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতাল থেকে অর্থাৎ কারখানা কর্তৃপক্ষ তারা এখান থেকে নিয়ে অর্থাৎ ব্যক্তিগতভাবে অর্থাৎ কারখানা প্রাইভেট বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করেছে এই বিভিন্ন কারখানা অর্থাৎ যে কারখানার শ্রমিকরা আহত হয়েছেন তারা। আমরা সকাল থেকে ছিলাম এই হাসপাতাল এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় এসেছিল এবং সেই গুরুতর অবস্থায় আসার পর তাদেরকে এখানে উন্নত চিকিৎসার জন্য এখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে এই দুর্ঘটনা অর্থাৎ এই ভূমিকম্পের পর আমরা দেখতে পেয়েছি গাজীপুরে বিভিন্ন স্থানে কিন্তু এইরকম আসলে পদদলিত হয়ে শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে, যে কারণে এটি একটি শিল্পোদ্যোষিত এলাকা, ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং তারই অংশ হিসেবে যদি বলি শ্রীপুরে ইন্ডাস্ট্রি রয়েছে ব্যাপক এবং তার পাশাপাশি টঙ্গী কোনাবাড়িতেও কিন্তু ব্যাপক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আসলে যারা আহত হয়েছেন তারা বিশেষ করে গাজীপুর চৌরাস্তা গাজীপুর সদর হাসপাতাল যেটি বলা হয়ে থাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চিকিৎসা নিয়েছেন এবং তার পাশাপাশি টঙ্গীর আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল 2 হাসপাতালই চিকিৎসা নিয়েছে এবং তার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ এবং ঢাকা মেডিকেলে কিন্তু বিপুল সংখ্যক শ্রমিকদের পাঠানো হয়েছে এমনটা কিন্তু তারা বলছিলেন। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের এই শ্রীপুর থেকে এবং বিশেষ করে যদি বলি কোনাবাড়িতে একটি কারখানা কিন্তু হেলে পড়েছে এবং হেলে পড়ে সেই কারখানার 6 জন শ্রমিক কিন্তু গুরুতর আহত হয়েছে। তারা এখন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার পাশাপাশি আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তারা যেটি বলছেন যে বিভিন্ন জায়গা থেকেই কারখানা সহ যে আবাসিক ভবন সেগুলো হেলে পড়ার তথ্য পাওয়া গেছে, সেগুলো তারা সরজমিনে গিয়ে যাচাই বাছাই করছেন এবং তার পাশাপাশি কিছু কিছু ভবন আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল সেগুলো কিন্তু ব্যাপক ঝুঁকিতে রয়েছে এবং বিশেষ করে যদি বলি যে আবাসিক এলাকা সেখানেও কিন্তু বেশ কয়েকটি ভবন আসলে পড়ে গিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে বিপুল সংখ্যক শ্রমিক হঠাৎ করে কিন্তু হাসপাতালে আসার পরই কিন্তু কিছুটা হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি আমরা যেমনটা দেখছিলাম যে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম অর্থাৎ চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অ্যাম্বুলেন্স না থাকার কিন্তু ব্যাপক ঝুঁকিতে রয়েছে এবং তার পরপরে আমরা দেখেছি যে
এর পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার যারা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষ করে যদি বলি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালে এসে স্বেচ্ছায় আসলে শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা এবং পাশে থাকার চেষ্টা করেছেন। তো এখন পর্যন্ত যদি বলি যে কোনো হতাহতের অর্থাৎ নিহতের কোনো তথ্য আমরা পাইনি, তবে বিপুল সংখ্যক শ্রমিক এই গাজীপুরে কিন্তু আহত হয়েছেন এবং এই ছিল গাজীপুরের ভূমিকম্পের পর শ্রমিক আহতের সবশেষ তথ্য আমার কাছে। এই বিষয়ে আরও খবরাখবর জানতে নারায়ণগঞ্জে যাব, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত। আজ সকাল 10:38 নরসিংদীর মাধবদী এলাকায় শক্তিশালী যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ঠিক তার প্রভাব পড়েছে ঠিক নিকটবর্তী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সহ অন্তত 4-5টি এলাকায়। এই মুহূর্তে আমি আছি গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকায়। আমরা দেখাচ্ছি যে এখানে একটি দেয়াল ধসে রয়েছে। এই দেয়ালটি আস্তরবিহীন একটি দেয়াল। এই দেয়ালের নিচে চাপা পড়ে একটি 10 মাস বয়সের একটি শিশু নিহত হয়েছে এবং তার মা সহ আরো 2 জন নারী গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছেন যে কুলসুম বেগম তার এই ঘটনাস্থলের ঠিক কাছে তার বাসা। তিনি তার 10 মাস বয়সের মেয়ে ফাতেমাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে তীব্র ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে এবং সেই ঝাঁকুনিতে কাঁপুনিতে এই দেয়ালটি ধসে পড়ে এবং এই দেয়ালের নিচে চাপা পড়েন কুলসুম বেগম, তার 10 মাস বয়সী মেয়ে ফাতেমা এবং একই এলাকার আরেকজন নারী জেসমিন। ঘটনাস্থলের ঠিক পরপর এলাকার আশপাশের লোকজন এসে নিহত অবস্থায় শিশু ফাতেমাকে উদ্ধার করে এবং আহত কুলসুম এবং জেসমিনকে উদ্ধার করে তারা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে আমরা যেটা জানতে পেরেছি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। শিশু ফাতেমার মা কুলসুম বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে স্থানীয়দের মাধ্যমে আমরা আরো জেনেছি যে এই গোলাকান্দাইল 5 নম্বর ক্যানেল ছাড়াও এই উপজেলার মুসুরি, বরপা, কাঞ্চন সহ বেশ কয়েকটি এলাকায় এরকম দেয়াল ধসে পড়েছে এবং মুসুরি এলাকায় এরকম একটি দেয়াল ধসে পড়ে রফিকুল নামে একজন ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া কাঞ্চন এবং বরপা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। বিশেষ এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে যে উপস্থিত যে লাশ উদ্ধার করেছে আমরা সেই ব্যক্তির, আপনার নাম কি তার একটু কিছু জানবো, ঘটনার মূল ঘটনা বলেন। ঘটনা হয়েছে আমার নাম হয়েছে আব্দুল হালিম মুন্সি। ঘটনাটা কখন কিভাবে হয়েছে একটু বলেন। ঘটনা যে সময় ইয়েটা হয়েছে তখন আমার বাসা থেকে আমার বাসায় এরকম হয়েছে, হওয়ার পরে চিক্কু দিছে আমার বাড়ির পাশের মফিজ ভাই চিক্কু দিছে। দিছার পরে আমরা আসছি, আসার পরে লাশ দেখেছি আমরা 3 জন, একজন মারা গেছে, 2 জন আহত। এখন পরবর্তীতে আমরা তারা পরিস্থিতি চলছে এতক্ষণ। এছাড়াও এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ থানা পুলিশের কর্মকর্তারা। তারা বিষয়টি দেখছেন, তদন্ত করছেন। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত শিশু নিহত এবং 2 নারী আহত হওয়ার ঘটনা সবশেষ। ঢাকার বাইরে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর থেকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঝাঁকুনি অনেক বেশি অনুভূত হয়েছে বলে মত ভূতত্ত্ববিদদের। এবারের ভূমিকম্পকে বড় বিপদের আগাম সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কাও তাদের। রাজধানীবাসীর জন্য ছুটির দিনের সকালটা শুরু হলো ভয়াবহ আতঙ্কের মধ্য দিয়ে। ভূমিকম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি।
উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। ভূতত্ত্ববিদরা বলছেন 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এ অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত হতে পারে বলেও মত তাদের। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যদি বলি তাহলে বাংলাদেশের অভ্যন্তরে 7 বা 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। শ্রীমঙ্গল, সিলেট এইসব এলাকায় হতে পারে এবং কি চিটাগং 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হতে পারে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর বেশিরভাগ ভবন পূরণ করছে না ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড। বড় আকারের ভূমিকম্প ধসে পড়বে দেশের বেশিরভাগ ভবন। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী আছে সবচেয়ে ঝুঁকিতে। তীব্র ঝুঁকিতে ঢাকা আছে এবং বাংলাদেশে অনেক নগর এলাকা আছে, এটা বারবার বলে আসছি, কিন্তু আমাদের পরিকল্পনা এবং বিল্ডিং নির্মাণ কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত বড় কোনো ধরনের এটাকে এই ঝুঁকিকে মাথায় রেখে পরিকল্পনা দেখছি না। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা। যেসব ভবন ভূমিকম্প টেকসই না সেগুলোর ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। 90%-এরই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে? তো এটা অবশ্যই আশঙ্কার কথা। অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় 3 বছরের একটা কর্মসূচি নিয়ে যেখানে যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ঝুঁকি এড়াতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়া প্রয়োজন ভবনগুলোর নিরাপত্তা যাচাই। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার সুযোগ কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান। স্বাধীনতা যুদ্ধে 3 বাহিনীর অবদান এবং বীরত্বগাথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই নীরবতা ভেঙে জেগে ওঠে শিখা অনির্বাণ। শুরুতেই ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। বিউগলে বেজে ওঠে শ্রদ্ধার করুণ সুর। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনীর চৌকস দল দেন গার্ড অফ অনার। শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পরে শহীদ বেদিতে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন 3 বাহিনীর প্রধানও। পুষ্পস্তবক অর্পণ শেষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বীর মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশ গড়তে হবে। জুলাই 2024-এ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। সশস্ত্র বাহিনী দিবস শুধু স্মরণ নয়, জাতির নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি সদস্যের প্রতি অটুট সম্মান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সার্বিক মঙ্গল কামনা করছি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ পুরানো কায়দায় আবারও আগুন সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিদেশে বসে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে পতিত আওয়ামী লীগ। জাতির মধ্যে বিভাজন তৈরি হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এজন্যই নাশকতা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে তারা। যাদের 94-95 কথা মনে আছে, তাদের মনে থাকার কথা, শেরাটন হোটেলের সামনে
দুই তালা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসকে আবার তারা মাঠে নেমেছে। এবারে নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি দিলেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিনা গোলাম পরোয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার শাহপুরে ছাত্রগণ জমায়েতে তিনি কথা বলেন। অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, কিন্তু দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না মন্তব্য করেন জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা। বলেন, ভয়ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও ডাকসু জিএস মাজহারুল ইসলাম। ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। গণতন্ত্রকে এগিয়ে দিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটাই মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। তবে কাঠামো টেকসই না হলে এই ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে। হাসান ওয়ালির রিপোর্ট। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে 14 জাতীয় সংসদ নির্বাচন থেকে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তবে কাঠামো টেকসই না হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে এমন শঙ্কা তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফ্যাসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে, গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া এবং তার অধীনে নির্বাচন হওয়াতে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল। সুতরাং মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম, যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ, এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রাষ্ট্রের সংস্কার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কাসহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনতে শুধু অন্তর্বর্তীকালীন নয়, পরবর্তী নির্বাচিত সরকারকেও কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তাজনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে এবং সেই জায়গাতে আমার মনে হয় যে নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অবস্থানটা তুলে ধরবে। বেশ কিছুদিন স্থবিরতার পরে নতুন করে একটা সম্পর্ক আবার স্বাভাবিক করার দিকে এগোনো যায় কিনা এই চেষ্টাটা হচ্ছে। গেলাম ধরে নিয়ে আসলাম ওরকম না, যে কারণে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা সময় সাপেক্ষ। নতুন সরকারকে খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে রাজনৈতিকভাবে এবং পররাষ্ট্র নীতির মাধ্যমেই করতে হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 নভেম্বর ঢাকায় আসছেন। ঢাকা সফর শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অভিন্ন বন্ধু ভুটানের মাধ্যমে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক পুনরস্থাপনের চেষ্টা করতে পারে বলেও মনে করেন তারা। যদিও আঞ্চলিক কূটনীতির চেয়ে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই এ সফরে প্রাধান্য পাবে বলে মত তাদের। নির্বাচনের আগে এই ধরনের হাই লেভেল ভিজিট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি যে ভুটানের একটা আস্থার জায়গা আছে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। ভুটান কিন্তু ভারতের সাথে পরামর্শ করে কাজ করে। ভারত আস্তে আস্তে অংশীদারিত্বের জায়গাটা আছে সেখানে বাংলাদেশকে আবার তারা দেখতে চায়। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরই মধ্যে সেনাকুঞ্জে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, সশস্ত্র বাহিনী দিবস 2025-এর বৈকালিক অনুষ্ঠান শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিকেল 4টার দিকে, কিন্তু ইতোমধ্যেই সেনাকুঞ্জ প্রাঙ্গণ একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সাবেক যে কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এখানে এসে পুরানো দিনের স্মৃতিচারণ করছেন। একে অপরের সঙ্গে তারা হাসি আড্ডায় মেতে উঠেছেন। পুরো প্রাঙ্গণ জুড়ে যেন এক অতিথিদের মিলন মেলা। এই সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা ছাড়াও আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের যারা প্রথিতযশা ব্যক্তিরা রয়েছেন যাদেরকে আমন্ত্রণ জানাতে হয়েছে। ইতিমধ্যে অনেকে এসে এখানে আসলে উপস্থিত হয়েছেন। গত বছর দীর্ঘদিন পর সেনাকুঞ্জে এসেছিলেন সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এবারও এই প্রোগ্রামে আসবেন বলে আমরা জানতে পারছি এবং সেটি তিনি 3:30টার মধ্যে এই সেনাকুঞ্জ প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার প্রবেশ করার কথা রয়েছে, আমরা যেটা এখন পর্যন্ত জানি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আসলে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং আসলে তিনি কি বক্তব্য দিবেন, নির্দেশনা দিবেন জাতিকে, তিনি তা শোনার জন্য আসলে আমন্ত্রিত অতিথিরা এখানে গভীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধুমাত্র বাংলাদেশের যেই বিশিষ্ট নাগরিকবৃন্দ রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা এখানে দেখেছি যে বিদেশি মিশনের বিভিন্ন কূটনীতিক এবং যে বিদেশি সশস্ত্র বাহিনীর অনেকেই কিন্তু এখানে আছেন, তারা উপস্থিত হয়েছেন। অনেক রাজনীতিককে আমরা ইতিমধ্যে দেখেছি। যদি আমরা বলি যে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, জয়নাল আবদিন, তারপরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক সহ আমরা আরও অনেককেই কিন্তু দেখেছি এবং এই
প্রাঙ্গণটি এখন বলা চলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার সতীর্থদের সঙ্গে অনেকের দেখা হচ্ছে, সেখানে তারা আসলে হাসি আনন্দে মেতে উঠেছেন, একে অপরের খোঁজ খবর নিচ্ছেন এবং তারা আসলে গল্প গুজবে মেতে উঠেছেন। পুরো প্রাঙ্গণটি এখন বলা চলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। একটু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সেখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আসলে দেশ জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে মানুষ। এছাড়াও শুধুমাত্র এখানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছাড়াও আমরা দেখেছি বিভিন্ন দেশের মিশনে যুক্ত থাকা রাষ্ট্রদূত সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন এবং একে অপরের খোঁজ খবর নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়। তিনি আসলে আমরা যেটা জানতে পেরেছি গতকালকেই যে তিনি আসলে আজকে আসবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন এবং তিনি যদি আসেন সেটা আসলে 3:30 থেকে 4টার মধ্যে তিনি এই সেনাকুঞ্জ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা এখানে খেয়াল করেছি যে বিভিন্ন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের সরাসরি যুক্ত ছিলাম ঢাকা সেনানিবাস থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে নিহত 3, নারায়ণগঞ্জ নরসিংদীতে আরও 3 মৃত্যু, পুরোপুরিতে আহত বহু। সশস্ত্র বাহিনী দিবসে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণ, শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। এবং নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ জাফর। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।